যদি আমি তোমাদেরকে বলি জাপানের চকচকে শহরগুলোর ভিতরে লুকিয়ে আছে এক অন্ধকার শক্তি, এক মাফিয়া সংগঠন যাদের শাসনে ভয়ে কাঁপে পুরো দেশ, যাদের দেহভর্তি শুধু ট্যাটু আর ট্যাটু, আর যাদের শাস্তি হলো অন্যের আঙ্গুল কেটে ফেলা। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি এম এ সূর্য আবার চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা জানবো জাপানের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া ইয়াকুজাদের সম্পর্কে। তারা কিভাবে তৈরি হলো, কোথা থেকে এলো এবং তাদের বর্তমান অবস্থা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ইয়াকুজার ইতিহাস শুরু হয় 1600 সালের দিকে। সে সময় জাপানে সামুরাইরা ক্ষমতায় ছিল, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর থেকে সামুরাইরা বেকার হতে থাকে। যোদ্ধারা তখন চাকরি হারিয়ে রাস্তায় নেমে আসে। একদল মানুষ জুয়া খেলতে শুরু করে, অন্যরা বাজারে লোক ঠেকাতে শুরু করে। এসব ছোট ছোট গ্যাং বড় হতে হতে ধীরে ধীরে বড় মাফিয়ার একটা গ্যাংয়ে পরিণত হয়, যাদেরকে বলা হতো টেকিয়া ও বাকুটো। টেকিয়া হলো যারা বাজারে জোর করে জিনিসপত্র বিক্রি করতো, তাদেরকে বলা হয় টেকিয়া। আর বাকুটো হলো যারা অবৈধভাবে জুয়া চালাতো, তাদেরকে বলা হয় বাকুটো। পরবর্তীতে এই দুই দলের মিশ্রণের মধ্য দিয়ে তৈরি হয় ইয়াকুজা নামক এক সংগঠন। তো ইয়াকুজা শব্দটা এসেছে এক ধরনের তাস খেলা থেকে। সেই তাস খেলায় সব থেকে খারাপ নাম্বার কম্বিনেশন হচ্ছে 8, 9 এবং 3, অর্থাৎ ইয়াকুজা। অর্থাৎ এর মানে হচ্ছে অসফলতা। বাট মজার ব্যাপার হচ্ছে এটাই যে এই ব্যর্থতার নামে তারা নিজেদের গ্যাংয়ের নাম ইয়াকুজা বানিয়ে নিল। ইয়াকুজা কোনো সাধারণ গ্যাং নয়, এটা সেনাবাহিনীর মতন সংগঠিত। শীর্ষে থাকে বস, যাকে বলা হয় ওয়া আহ বুম। তার নিচে থাকে আন্ডার বস, তার নিচে থাকে বিভিন্ন ধরনের সৈনিক। প্রতিটি সদস্যকে অন্ধভাবে বসের প্রতি আনুগত্য দেখাতে হয়। কারো ভুল হলে শাস্তি হয় খুবই মারাত্মক। সবচেয়ে পরিচিত শাস্তি হচ্ছে ইউ বিৎসুমে, অর্থাৎ নিজে নিজের আঙ্গুল কেটে বসের কাছে ক্ষমা চাইতে হয়। একবার আঙ্গুল কেটে দিলে তার জন্য ছুরি ধরা বা তরবারি ধরা কঠিন হয়ে যায়, যার ফলে তখন বোঝা যায় সে কোনো স্বাধীন যোদ্ধা নয়, সে তখন বসের জাস্ট একটা দাস। ইয়াকুজাদের আর এক নতুন অসাধারণ বৈশিষ্ট্য হলো পুরো শরীর ভর্তি ট্যাটু। বাঘ, ড্রাগন, সকল ট্যাটু তাদের শরীরে পাওয়া যায়। ইয়াকুজারা জাপানের অপরাধ সংস্থা সবকিছু প্রায় নিয়ন্ত্রণ করত। অবৈধ জুয়া, মাদক ব্যবসা, অস্ত্র চোরাচালান, পতিতাবৃত্তি, এমনকি ব্ল্যাকমেলের মতন অনেক নিকৃষ্ট ধরনের খারাপ কাজও তারা করে থাকতো। 1980-এর দশকে জাপানে তাদের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে পুরো জাপানে তাদের লোকজনের সংখ্যা 80,000 প্লাস সক্রিয় ছিল। তাদের পেছনে তখন সাধারণ মানুষ তো দূরের কথা, পুলিশেরও কিছু করার ছিল না। তারা বিলাসবহুল বাড়ি, গাড়ি, স্যুট এবং বিলাসবহুল বিভিন্ন দামি দামি সিগারেট খেত। তাদের পেছনে ছিল রক্ত আর ভয়। ইয়াকুজা শুধু অপরাধী ছিল না, তারা ছিল ব্যবসা ও রাজনীতিবিদদের অদৃশ্য সঙ্গী। জাপানের বড় বড় কনস্ট্রাকশনস কোম্পানি, রিয়েল এস্টেট, এমনকি সিনেমা ইন্ডাস্ট্রিতেও তাদের প্রভাব ছিল। অনেক সময় তারা বিনিয়োগ করত, আবার অনেক সময় তারা হুমকি দিয়ে নিজেদের নামে কন্ট্রাক্টগুলোকে নিয়ে নিত। এমনকি জাপানে কিছু রাজনীতিবিদরাও শুধুমাত্র ক্ষমতার জন্য তাদের সাথে হাত মিলিয়েছে, যার জন্য ইয়াকুজাদের ক্ষমতা সংসদেও চলে গিয়েছিল। ইয়াকুজার কাহিনী শুনলে গা শিউরে উঠবে। একটা সত্য ঘটনা, 1955 সালে কেবো শহরে ইয়াকুজার দুই গ্রুপের মধ্যে গ্যাং ওয়ার হয়। পুরো শহর রক্তে ভেসে যায়, কয়েক ডজন লোক মারা যায়। অনেক সময় সাধারণ মানুষও তাদের টার্গেটে পড়তো শুধুমাত্র ক্ষমতা দেখানোর জন্য। আবার ইয়াকুজা কারোর সাথে চুক্তি করলে তা ভাঙা মানে মৃত্যু, তাদের হাতে পড়ে যাওয়া মানে মৃত্যু প্রায় নিশ্চিত। আজকের দিনে ইয়াকুজা আগের মতন প্রকাশ্যে নেই। জাপান সরকার নতুন নতুন আইন করে তাদেরকে দমন করেছে। অনেক সদস্য গ্রেপ্তার হয়েছে, অনেকে আবার আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। কিন্তু ইয়াকুজা এখনো শেষ হয়ে যায়নি। তারা এখনো বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধে জড়িত। মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, শেয়ার মার্কেট, এইসব জায়গায় ইয়াকুজাদের প্রভাব এখনো আছে। তাদের কাছে টাকা আর ক্ষমতা এখনো আছে, শুধুমাত্র পদ্ধতিটা বদলে গেছে। ইয়াকুজা জাপানের অন্ধকার জগতের এক ভয়ানক অধ্যায়। তারা কখনো সাধারণ অপরাধী, কখনো ব্যবসায়ী, কখনো বা রাজনীতিবিদদের সহযোগী। আজ তারা হয়তো এখনো প্রকাশ্যে নেই, কিন্তু তাদের নাম শুনলে আজও জাপানের মানুষদের গায়ে কাঁটা দেয়। তো বন্ধুরা, ইয়াকুজাদের এই কাহিনী যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করো, লাইক করো এবং তোমার অন্যান্য বন্ধুদের কাছে পেজটাকে শেয়ার দাও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।